এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় করে 9 বছরে খাদ্য মেলা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার ময়দানে চেটে পুটে। আর আজ এই ময়দানে তারা বলছেন যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 9 জানুয়ারি প্রথম দিন মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা 1 2 3 4 করে 8 বছর পেরিয়ে 9 9 করে 9 বছর এই খাদ্য মেলা। কিন্তু আজ এই খাদ্য মেলা থেকে বিভিন্ন স্বাদ মানুষ চেখে দেখছেন, চেটেপুটে দেখছেন, বিভিন্ন পরিস্থিতি মানুষ সব কিছুকে সরিয়ে রেখে বাঙালির ভোজনপ্রিয় বাঙালির রসদ নিতে চলে এসেছেন অনেকেই 1 2 3 4 দিন পর পর। কিন্তু একটা প্রশ্ন উঠছে যেখান থেকে আজ সিএনএর তরফ থেকে এই খাদ্য মেলায় দাঁড়িয়ে বলতেই হয়, বিগত বছরে অর্থাৎ অষ্টম বছর বা তার আগের বার সপ্তম বা তার আগের বার ষষ্ঠ বছর আমরা কি দেখেছি? শহর কলকাতায় বছরভর পর্যটন, প্রয়োজনীয়তা, চিকিৎসা বা অন্য কোনো পরিষেবা পাওয়ার জন্য ওপার বাংলার মানুষ আসেন এপার বাংলায়। হয়তো এই সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক ময়দানে খাদ্য মেলায় গত বছরও এই মেলায় সামিল হয়েছেন আমাদের খাদ্যাভ্যাস এক, তাই ওপার বাংলা মিলে গিয়েছিল এপার বাংলার এই মাঠে। সেখান থেকে প্রশ্ন উঠছে 2025-এ দাঁড়িয়ে 2024-এর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পেরিয়েছে, বছর শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি অশান্ত পরিস্থিতি বাংলাদেশের। তাই আজ সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে খাদ্য মেলা, আর বাংলাদেশে ওপার বাংলায় অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে সরকারকে নিয়ে করছে কি ছেলে খেলা? এ প্রশ্ন যখন জোরালো হচ্ছে আজ খাদ্য মেলার ময়দান থেকেই সিএনএর দর্শকদের জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার কারণ শুধু প্রতিবেশী নয়, এদেশ ওদেশ নয়, এ বাংলা ও বাংলা, তাদের বন্ধন, সম্প্রীতি, খাদ্যাভ্যাস, শিক্ষা, সংস্কৃতি, রুচি, এমনকি আরও অনেক কিছুর যা মেলবন্ধন সম্পৃক্ত হয়েছিল আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে। তাই সরাসরি আপনাদের সাথে আলাপ করাই, খাদ্য মেলায় আজকের এই আলোচনায় যারা সামিল হয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। স্বাগত সুমন দা। খাওয়া হবে, কথা হবে, আর সঙ্গে বোঝার চেষ্টা হবে কেন এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি। আমাদের সঙ্গে রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আজকের এই খাদ্য মেলার ময়দান থেকে এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা সৌরভপ্রিয় দত্ত। স্বাগত সৌরভ দা। কথা হবে, খাওয়া হবে, কিন্তু একই সঙ্গে এক সুরে যে গাওয়ার পরিস্থিতি ছিল, গান, তা আর হবে কবে? সেখান থেকে দাঁড়িয়ে সৈকত গিরি, সিপিআই নেতা, তরুণ তুর্কি আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই আলোচনায়। আমি চারজনকেই একই সঙ্গে এই আলোচনায় একদম এক জায়গায় নিয়ে এসে দাঁড়াতে বলবো, অনুরোধ করবো। এবং একই সঙ্গে আপনাদের প্রথমে দেখাই যে খাদ্য মেলায় যে পরিস্থিতি, বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, ইতিমধ্যেই সবে সূচনা। আগামী 96 ঘন্টা বাংলাদেশের পরিস্থিতি 24 ঘন্টা, 48 ঘন্টা বা কখনো কোনো অসুস্থ রোগীর ক্ষেত্রে বলা হয় 72 ঘন্টায়, বলা যাচ্ছে না। কিন্তু আমরা এটা বলতে পারি আগামী 96 ঘন্টা এই খাদ্য মেলার ময়দান থেকে মন ভরে রসদ নিয়ে ফিরবেন হাজার হাজার মানুষ, ভোজনপ্রিয় বাঙালি থেকে শুরু করে বাঙালির ভালোবাসার স্বাদের মেলা থেকে। কিন্তু আমরা আমাদের এই ভালোবাসার ওপার বাংলায় দীর্ঘদিনের মেলবন্ধনের জায়গায় আজ কেন এতটা শূন্যস্থান তৈরি হলো? আজ কেন এই অশান্ত পরিস্থিতি তৈরি হলো? এই প্রথমেই সুমন রায়চৌধুরীর কাছে এই বিষয় নিয়ে যাই। সুমন দা, একটা বিষয় বোঝার চেষ্টা করব। ঠিক 2024-এর মাঝ পর্যায়ে, অর্থাৎ জুন মাস, ষষ্ঠ মাস, সেই মাসে দাঁড়িয়েও একটা পরিস্থিতির কথা মনে হচ্ছিল যে কেন কোটা সংস্কার, সংরক্ষণ বিরোধী আন্দোলন, সেখানে দাঁড়িয়ে তার প্রেক্ষাপট, যৌক্তিকতা, কতটা প্রয়োজনীয়তা, তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু তারপর 5ই অগস্টের পর থেকে পুরো ছবিটা বদলে গেল। শেখ হাসিনা দেশ ছাড়লেন, আওয়ামী লীগের 16 বছরের নির্বাচিত সরকারের পতন ঘটল, তারপর অন্তর্বর্তী সরকার গঠন হলো, নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী এমন একজন দায়িত্ব নিলেন, তার পরিস্থিতিতেই তার আমলে অশান্ত বাংলাদেশ। কিন্তু আজ কোথাও কি মনে হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের রুচি, আমাদের সংস্কৃতি সব এক হওয়া সত্ত্বেও আজ একাকার হয়ে গেল সম্পর্কের জায়গাটা, একাকার হয়ে গেল সে দেশের আমাদের সেই প্রতিবেশী ভাই বোনেরা? না, দেখুন, খাদ্যাভ্যাস বলুন বা ভাষা বলুন, যতই আমাদের এক হোক, সমস্যাটা হচ্ছে আপনি কোটা বিরোধী আন্দোলনের কথা বলছিলেন। কোটা বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনকারীদের যে দাবি ছিল সেটা কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার মেনে নিয়েছিলেন। ওদের সুপ্রিম কোর্ট অবধি রায় দিয়েছিল যে কোটা অবলুপ্ত হোক। কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলনটা কেন থামলো না? কারণ
পাকিস্তান বেসড ফান্ডামেন্টালিস্ট গ্রুপ যেগুলো আছে তারা এই আজকে যারা উপদেষ্টা এবং সমন্বয়ক হয়ে ঢাকার রাস্তায় বা ফ্ল্যাগ কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের মেন্টালি ট্রেন করেছিল পাকিস্তান বেসড ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো। সেই জন্য কোটা আন্দোলন ছিল মুখোশ, আর ফান্ডামেন্টালিস্ট গ্রুপ যারা রিলিজিয়াসলি ভীষণ রিজিড তারা হচ্ছে মুখ। তারাই কন্ট্রোল করেছে এই আন্দোলনকে। কোটা বিরোধী আন্দোলনের বাহানাকে সামনে রেখে একটি কম্পারেটিভলি ধর্মনিরপেক্ষ সরকারকে উৎখাত করা সেই ধরনের গোষ্ঠীগুলোর টার্গেট ছিল এবং তাতে তারা সাফল্য পেয়েছে। একেবারে আমি এখান থেকে সবার কাছে যাওয়ার চেষ্টা করব, আগামী বেশ কিছুটা সময় বোঝার চেষ্টা করব এই খাদ্য মেলার মাঠ থেকে। কোথাও যেন অনেকে বলছিলেন যারা খাদ্য মেলায় এসেছিলেন যে সত্যি তাই, ওপার বাংলার মানুষ যখন শহর কলকাতার শারদোৎসব হোক, বাঙালির শ্রেষ্ঠ উৎসব থেকে শুরু করে বাঙালির কোনো আবেগের জায়গা, ধর্মীয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা সামিল হন, তখন আমরা বিভেদ ভুলে যাই। আজ এই খাদ্য মেলায় দাঁড়িয়ে এটা বলাই যায় যে গতবার হয়তো ওপার বাংলা থেকে প্রত্যেক দিন যে হাজার হাজার মানুষ আসেন, তারাই সেই বিগত বছরের কয়েকটা দিন খাদ্য মেলা যতদিন চলেছিল তখন এই সন্তোষ মিত্র স্কোয়ার, শিয়ালদহ স্টেশন সংলগ্ন লেবুতলা পার্ক ময়দান নিশ্চিতভাবে তারা এসেছেন, ঘুরেছেন, খেয়েছেন, আর একটা ভালোবাসা ভালো লাগা নিয়ে ফিরেছেন। কিন্তু তারপর সুমন রায়চৌধুরী যে কথা বললেন, ক্রমশ মুখের আড়ালে যে মুখোশ সামনে আসছে এ কথা স্পষ্ট। অনেকেই বলছেন একের পর এক করে চলেছে ভুল, নিজের পায়েই কি মারছে কুড়ুল। ইউনুসের উদ্দেশ্যে এই বার্তা। আমি এখান থেকে সৈকত গিরির কাছে আসি। সৈকত, তরুণ প্রজন্ম ছাত্র আন্দোলনকে সামনে রেখে, তুমিও ছাত্র নেতা হিসেবে তোমাকে প্রথম বাংলার মানুষ চিনেছে, এই ছাত্র আন্দোলন কোটা সংস্কারকে কেন্দ্র করে যে উদ্দেশ্য মৌলবাদীদের, এবং ধীরে ধীরে এই অন্তর্বর্তী সরকার গঠনের সময় মনে করা হচ্ছিল বিএনপি থেকে শুরু করে সেনাবাহিনী, জামাত, তাদের সমর্থন নিয়ে আজ একটা সুন্দর বাংলাদেশ তৈরি করা হবে। আজ ক্রমশ সেই বাংলাদেশের এই পরিস্থিতি, এবং সেই দেশের পরিস্থিতি থেকেও বেশি আমাদের ব্যথিত করে সে দেশের আমাদের সেই বাঙালি ভাই বোনেদের যে পরিস্থিতি হচ্ছে ক্রমশ, এই পরিস্থিতির পরিণতি কি? না দেখুন, মূলত আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে যে সমস্ত দেশগুলোতে ধর্মীয় মৌলবাদী শক্তি মাথাচাড়া দেয় সেই সমস্ত দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিমণ্ডল এবং রাজনৈতিক পরিমণ্ডল ধ্বংসের দিকে যায়। বাংলাদেশ আগামী দিনে কোন পথে যাবে সেটা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা কিংবা প্রতিদিন চাল ডাল আলু পেঁয়াজের যে মূল্যবৃদ্ধি, প্রতিদিন ভাতৃঘাতী দাঙ্গা, প্রতিদিন সংখ্যালঘু হিন্দু কিংবা সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর আক্রমণ, এটা রীতিমতন যে হারে বাড়ছে তাতে বাংলাদেশের আম জনতা, সাধারণ মানুষ তারাও ভালো নেই। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যে কোনো আন্দোলন, ছাত্র আন্দোলন হতে পারে, গণ আন্দোলন হতে পারে, অতীতের ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের বাঙালিদের স্মরণে রয়েছে। বাঙালি এই সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, এপার ওপার বাংলার একাধিক উদাহরণ রয়েছে মেলবন্ধনে। আমাদের এই রাজ্যের রাজনীতির একাধিক মানুষ রয়েছেন যাদের জন্ম ভিটে ওপার বাংলায়। আমাদের মধ্যে দেশভাগের যন্ত্রণা রয়েছে, আমাদের মধ্যে ওপার বাংলা ছেড়ে আসার যন্ত্রণা রয়েছে। এখনও আমাদের এই রাজ্যের ফুটবল খেলাধুলোর মধ্যে অদ্ভুত একটা আবেগ জড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল নামের সঙ্গে। স্বাভাবিকভাবে আমরা পশ্চিমবাংলার মানুষেরা বাংলাদেশকে অস্বীকার করতে পারি না, কিন্তু বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে একদম দিনের আলোর মতন পরিষ্কার যে জামাতের মতন উগ্র মৌলবাদী শক্তি তারা আজকে ছাত্র আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে, গণ আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে। এবং সেক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার নাগরিকরা, ভারতবর্ষের নাগরিকরা, ভারতীয়রা, আমরা মনে করি যে রবীন্দ্র নজরুলের বাংলাকে পুনরায় যদি ফেরাতে হয় তাহলে সাংস্কৃতিক মেলবন্ধন এবং খাদ্যাভ্যাসের মেলবন্ধন সেটা অনেক বেশি জরুরি। আজকে আমরা এই আলোচনা যে মঞ্চে দাঁড়িয়ে করছি, এই খাদ্যমেলার মঞ্চে নিশ্চিতভাবে ওপার বাংলার বহু খাদ্যের যে খাদ্যাভ্যাস বা ধরুন খাদ্যের একের পর এক ডিশ, সেগুলো নিশ্চিতভাবে এখানে বিভিন্ন স্টলে রয়েছে। আমাদের এই বাংলার একাধিক এলাকা, একাধিক জেলা রয়েছে যেখানে বাংলাদেশের প্রচলিত যে খাবারের ধারাগুলো সেগুলো এখনও বহন করে চলি আমরা। স্বাভাবিকভাবে ওই অতীতের বাংলার যে ঐতিহ্য সেটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের এপার থেকে একটা বার্তা দেওয়া খুব জরুরি। আমি নিশ্চিত ভরসা রাখি আমাদের দেশের সরকার, এই রাজ্যের সরকার, এমনকি এই খাদ্য মেলার যারা সংগঠক তারা নিশ্চিতভাবে বাংলাদেশের প্রতি এই সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে, যাতে আগামী বছর অতীতের মতন এই খাদ্য মেলার মঞ্চে বা খাদ্য মেলার এই উৎসব আনন্দের মধ্যে বাংলাদেশেরও অনেক মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে। আমি একেবারে নিশ্চিত এই খাদ্য মেলা ইতিমধ্যেই সূচনার পর থেকে যে শয়ে শয়ে মানুষ ইতিমধ্যেই এসছেন, তার মধ্যে কেউ না কেউ যারা শহর কলকাতায় এসেছেন কোনো প্রয়োজনীয়তায়, পর্যটনে, চিকিৎসায়, তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও আছেন। তাই তাদের উদ্দেশ্যে অন্তত এপার বাংলার
রাজনৈতিক নেতার থেকেও বড় পরিচয়, তারা মানুষ, তারা বাংলাকে ভালোবাসে, তারা ওপার বাংলার সেই মানুষগুলোকে ভালোবাসে যারা আক্রান্ত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। তাই আপনাদের আমি নিশ্চিত যে যারা শুনছেন এই মুহূর্তে, যারা টিভির পর্দায় দেখছেন, তাদের যেমন এই খাদ্য মেলায় এসে জিভে জল আসছে, একই সঙ্গে এই কথার পর চোখেও জল আসতে বাধ্য, তার কারণ তাদের প্রতি আমাদের ভাবনা। আমি এখান থেকে সর্বরীতি আমি সৌরভদার কাছে যাওয়ার আগে বোঝার চেষ্টা করব, ছোটবেলায় বর্ণ পরিচয় আমরা একটা পড়েছিলাম, যখন শিখেছিলাম যে অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে। একদিকে আরাকান আর্মি, একদিকে ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি, সব মিলিয়ে এখন কি বলা সময় এসেছে যে এবার অন্তত হাসিনা দেশ ছেড়েছেন, অন্তত গত কয়েক মাসের নজির যা বলছে, রস্যইতে ইঁদুর ছানা ভয় মরে, রস্যইতে ইউনুসও এখন ভয় মরছে। দেখুন, যেভাবে আমরা দেখলাম যে একজন শান্তিকামী নোবেল পাওয়া মানুষ একটা দেশকে যেভাবে সন্ত্রাসের মধ্যে, যেভাবে কট্টর মৌলবাদীদের দিয়ে ভরিয়ে দিলেন, এবং সেই দেশের যা কিছু আমরা ইউনূস সরকারের আগে অবধি আমরা দেখছিলাম যে বাংলাদেশের জিডিপি বাড়ছে, একটা উন্নতশীল হওয়ার জায়গা থেকে একটা দেশ যেখানে 5ই আগস্টের পর থেকে সেই দেশ যেখানে দাঁড়ালো, আমরা আর ভালোবাসার কথা বলবো কি করে, যেখানে বাংলাদেশের যুব নেতা তারিক রহমান বলছেন যে ভারতবর্ষে যে কজন মানুষ ওখানে রয়েছে তাদের লাথি মেরে বের করে দেবো। একথা তারিক রহমান বলেছেন, আমরা শুনেছি। আমরা যখন দেখেছি যে বঙ্গবন্ধুকে ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে, তার জ্বালা দুঃখ যন্ত্রণা বাংলাদেশের ওপার বাংলার মানুষকে যতটা পীড়িত করেছে, এপারে আমাদেরও পীড়িত করেছে। এখান থেকে আমি একটা প্রশ্ন রাখবো যে আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু এরপর যে পরিস্থিতি ক্রমশ হচ্ছে, ওপার বাংলা সনাতনী সংখ্যালঘু হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন লাগাতার একের পর এক ঘটনায়, সেখানে শুধুমাত্র দেখেছি, বুঝেছি, শুনেছি থেকে বেরিয়ে এসে আমরা করেছি, আমরা দেখে নিয়েছি, আমরা বুঝে নিয়েছি, পরিস্থিতি বদলেছে, এই জায়গায় আমরা যেতে পারবো? নিশ্চয়ই বুঝে আমরা নেবই, নিতেই হবে, কারণ 71-এও ভারতবর্ষই বুঝেছিল, আবার 2025-এ ভারতবর্ষই বুঝবে, কারণ বাংলাদেশের যারা সংখ্যালঘু মানুষ তাদেরকে যে নিপীড়ন করা হচ্ছে, ভারত তার সদর্থক ভূমিকার মধ্যে দিয়ে সেখানে শান্তি সহাবস্থান এবং পালিয়ে আসাটা তো কোনো সলিউশন হতে পারে না। একেবারে আমি এখান থেকে প্রশ্ন নিয়ে সৌরভদা আমি বোঝার চেষ্টা করবো। আজ প্রথমেই বলে নিয়েছি দর্শকদের উদ্দেশ্যে, রাজনৈতিকভাবে এক একজনের এক একটা মতদর্শ, কিন্তু আখেরে তারা এই বাংলার মানুষ, বাংলাকে ভালোবাসেন, ওপার বাংলার মানুষদের ভালোবাসেন। সৌরভদা, যখন শারদোৎসব হয় বা ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি যে আপনি নিজেও একটা সামাজিক অনুষ্ঠান জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন, যখন হাজার হাজার মানুষ লাইন দিয়ে সেই পুজো মণ্ডপে যান, কখনো আমরা বিভাজন করি না যে কে বাংলাদেশ থেকে এসে আমাদের পুজো দেখতে এসছেন, কে এপার বাংলার, কে শহর কলকাতার, কে জেলার। যখন চিকিৎসা থেকে শুরু করে দোকানে দোকানে বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা হয়, পাবলিক ট্রান্সপোর্টে দেখা হয়, তখন আমরা বোঝার চেষ্টা করি না যে ও দেশ থেকে এসেছেন এদেশে, না আমরা সহনাগরিক সবাই ওপার বাংলার মানুষদের আগলে রাখি। আজ সেই দেশের নেতারা, মৌলবাদী নেতারা বলছেন ভারতীয়দের দেখলে লাথি মেরে বর্ডার পার করে দাও, ভারতকে দেখে নেব, ইসকনকে ভেঙে দেবো, মৌলবাদী সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হোক সুপ্রিম কোর্টে আর্জি। এই জায়গায় আখেরে এর গলতটা কোথায়? কে গোটা ঘটনার পেছনে মূল রসদ দিচ্ছে? আমার মনে হয় যে খুচরো পয়সার আওয়াজ বেশি হয়। বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলনের নামে এটা দীর্ঘদিন ধরে একটা প্ল্যানিং চলেছে, ভারত বিদ্বেষী একটা আন্দোলন গড়ে তোলা, যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাসিনা সরকার কোটা বিরোধী আন্দোলনকে মেনে নিয়েছে, কিন্তু ওদের টার্গেটটাই ছিল হাসিনাকে সরাতে হবে এবং জামাতের মতন একটা সংগঠনকে, মৌলবাদী একটা সংগঠনকে ওরা সামনে নিয়ে আসবে। আজকে বিএনপি অনেক নেতাকর্মীরা মার খাচ্ছে ওখানে, কিন্তু জামাত আসলে ওখানে নিয়ে নিচ্ছে। একটা কথা বলি, দেখুন আমাদের ভারতবর্ষে অনেক রাজনৈতিক মতভেদ আছে, আমরা নানা দল করতে পারি, কিন্তু আমরা প্রত্যেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে আমরা সম্মান করি, কারণ তিনি আমাদের জাতির জনক। যে দেশ এই ইউনিসের মতন একটা নোবেল পাওয়া শান্তির প্রতীক নাকি তাকে বলা হয়, আমি তো মনে করি তিনি নোবেল পেয়েছেন অশান্তির প্রতীক হিসাবে। তাকে পরবর্তীকালে দেখানো হবে যদি অশান্তির প্রতীক যদি কেউ থেকে থাকে, তাকে একটা নোবেল দেওয়া উচিত, যার নাম হচ্ছে ওই অবৈধ ইউনুস। কারণ যে দেশ তার জাতির পিতাকে সম্মান করতে পারে না, মুজিবারকে আমাদের তার দেশের যে জাতির জনক তাকে সম্মান করতে পারে না, তার মূর্তির ওপর সেই মূর্তিকে ভেঙে দেয়, এবং এটা বলতেও খারাপ লাগে যে সেই মূর্তির ওপর তারা প্রস্রাব করে, সেই অপদার্থ ইউনিস সরকারের এক মুহূর্তই বাংলাদেশে থাকা উচিত নয়। এবং সামনে এমন দিন আসছে যে দিনটা বাংলাদেশের পক্ষে খুব কালো দিন হতে যাচ্ছে, যেখানে যেভাবে হাসিনাকে ওরা দেশ থেকে তাড়িয়েছে, এই নালে ঝোলে যে আমাদের খাদ্যমেলা যে চেটে পুটে বলে যে নামটা আছে, বাংলাদেশের জনগণ চেটে পুটে ইউনিসকে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে এবং জীবনে বাংলাদেশে ঢুকতে পারবে না। আমরা চাই
যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের যে আত্মার সম্পর্ক, সেই আত্মার সম্পর্ক সুদৃঢ় থাকুক। আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনি এখনো সরাসরি পথে আসুন, ওখানে সংখ্যালঘু ভাই বোনদের ওপর আপনারা আক্রমণ করবেন না। আমরা আমাদের দেশে, আমাদের বাংলায় আমরা চাই সংখ্যালঘুদেরকে আমরা অত্যাধিক প্রাধান্য দিই। একেবারে আমি এখান থেকেই এই আলোচনা থেকে বারবার একটা কথা বোঝার চেষ্টা করছি যে যখন এখানে চলছে মানুষের উপস্থিতিতে আলোচনা, ইস্যু যখন বাংলাদেশ, কিন্তু হচ্ছে এখানে খাদ্য মেলা, তাই এখান থেকেও যখন উঠছে আওয়াজ, তাই এটাই বার্তা যে অন্তত বাঙালি ভারতবাসী তারা বলছেন পরিস্থিতি সামলে নাও। খাদ্য মেলা থেকেও কথা বলা যাচ্ছে যে পরিস্থিতি না বদলালে ইউনুস তুমি এবার বুঝবে ঠেলা। আর নয়, এই পরিস্থিতি আর নয়। আর এই আর নয় পরিস্থিতি করতে গিয়ে দেখা যাচ্ছে একের পর এক উদ্বেগজনক ঘটনা বাংলাদেশের, অশান্ত বাংলাদেশের আঁচ পড়ছে এপারেও, এদেশেও। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি তো বটেই, সব থেকে বেশি সীমানা বাংলাদেশের, সেখানে অনুপ্রবেশের ঘটনা থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে উত্তর 24 পরগনার দিকে দিকে গ্রেফতারি। পরিস্থিতি ক্রমশ এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই অশান্ত অবস্থায় এদেশ, এ বাংলা যদি আবারও অশান্ত হওয়ার কোনো আঁচ পাওয়ার আগেই অঙ্কুরে বিনাশ করতে হবে। বোঝার চেষ্টা করবো সেখান থেকে। সুমনদা, বাংলাদেশের ক্ষেত্রে আমি নিজে সেখানকার আর্মির মেজর সরাসরি সিএনএ লাইভে বলেছিলেন একটা দেশ কাদের বন্ধু হবে কাদের শত্রু হবে তাদের আভ্যন্তরীণ ব্যাপার। পাকিস্তানের থেকে যখন সামরিক প্রশিক্ষণ নেওয়া থেকে শুরু করে সামরিক অস্ত্র কিনছে তখন তার এই প্রতিক্রিয়া। কিন্তু ভারত মুক্তিযুদ্ধের স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছিল ঠিকই, কিন্তু তার মানে সেই যুদ্ধ ভারতের ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল। এত কথা বলেছেন, কিন্তু আখেরে তার এফেক্ট জঙ্গিদের জেল মুক্তি ঘটানো, এখানে জঙ্গি অনুপ্রবেশ, বাংলাদেশে অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। এই পরিস্থিতি তো এপার বাংলায় আঁচ ফেলবে সুমনদা। না, যে অর্বাচীন এসব কথাগুলো টিভিতে বসে বলছে, টিভি চ্যানেলে বলছে, রানিং মেজর, হ্যাঁ, তাকে আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই। এই কয়েক সপ্তাহের মধ্যেও ভারতবর্ষ থেকে কয়েক হাজার মেট্রিক টন ভারতবর্ষের পা ধরে ওই অবৈধ ইউনুস সরকার ভারতবর্ষকে পায়ে ধরে কয়েক হাজার মেট্রিক টন খাদ্যশস্য বাংলাদেশে নিয়ে গেছে। আর ব্যাপারটা কি হলো জানো তো, যে সেনাবাহিনীর কলকাতা শহরে সিভিক ভলেন্টিয়ার হওয়ারও যোগ্যতা নেই, তারা বলে কলকাতা দখল করব, তারা বলে ইস্টার্ন কমান্ড দখল করব, তারা বলে ভারতবর্ষকে বুঝে নেব। এটা হাসি পায় সব কথাগুলো শুনে। আজকে মুক্তিযুদ্ধ ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধ, এই সব কথাগুলো বলছেন ওনাদের আর্মির মেজররা বা রিটায়ার্ড মেজররা। আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ মুক্ত হতো না। আমি সুমনদার কথা ধরে সবার কাছে আমি জ্যাকি সিংকে বলবো, আমি সেই প্রসঙ্গ যখন এসেছিল খাদ্য মেলা থেকেও আমি জানার চেষ্টা করব। 4 দিনের মধ্যে কলকাতা দখল করব বলেছিল, কেমন লেগেছিল শুনতে? কি বলবো, আমরা তো অবাক হয়ে গেছিলাম। আপনি কি হয়েছিলেন? একদম মাইনে নিতে পারিনি। আপনি কি সেটা শুনে বেশি করে খাওয়া দাওয়া করেছিলেন? হ্যাঁ, ফাঁকা কলসি বাজে বেশি। বাজে ব্যবহার হলো। আরে কোনোদিনই হবে না, আর ভালোই লাগছে। আমরা প্রচুর আনন্দ করেছি। 4 দিনের মধ্যে কলকাতা দখল করব বলেছিল, আপনি কি তাতে ভয় পেয়ে গিয়েছিলেন? বাংলাদেশ করব বলেছিল, এইদিকে ঘুরুন। না, ভয় পাই। হেসেছিলেন এরম ভাবে, মুচকি হেসেছিলেন। আমি আরো অনেকে আছেন, কিন্তু আমি আলোচনায় যাব সরাসরি 4 দিনের মধ্যে কলকাতা দখলের প্রসঙ্গে। কিন্তু আমি এখান থেকে আরো একটা বিষয় বোঝার চেষ্টা করব। এই আলোচনায় যারা রয়েছেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে আজ যখন দখল দেশের সামরিক শক্তি বিশ্বের মধ্যে 37তম, ভারত 4র্থ, প্রশ্নই ওঠে না, তুলনায় টানার কোনো অবকাশ নেই। কিন্তু এই যে অনুপ্রবেশ, এই যে পরিস্থিতি, এই যে অশান্ত অবস্থা, এটা মোকাবিলা করা কিভাবে সম্ভব? মোকাবিলা তো হবে, কিন্তু ভয় তো অন্য জায়গায়। সেটা হচ্ছে বাংলাদেশের জঙ্গিদের। এই রাজ্যে পিসির বাড়ি, দুয়ারে জঙ্গি, তৃণমূলের এই যে প্রকল্প, আমার আপনার বাড়ির পাশ থেকে জঙ্গি বেরোচ্ছে। এখন কথা হচ্ছে যে দেখুন, 72টা আউটপোস্ট যেটা রাজ্য সরকার করতে দিল না, যে 50 কিলোমিটার যে অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্রীয় সরকার, সেটাকে ডমিনেশনের জন্য, সেইটার বিরোধিতা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী। দুয়ারে জঙ্গি না, তা তো বলতে হবে ভারতে জঙ্গি। কারণ হচ্ছে পাকিস্তান থেকে যে জঙ্গিরা ঢুকেছে তারা কাশ্মীর বর্ডারে ঢুকেছে, তার মানে নরেন্দ্র মোদীর দোষ আছে। ত্রিপুরায় বিজেপির সরকার, আসামে বিজেপির সরকার, জঙ্গি তো ওখান থেকে ধরা পড়ছে। তার মানে নরেন্দ্র মোদী চাইছে যেখানে জঙ্গি ঢুকুক আর বাংলাকে অশান্ত করে তুলি, এবং এরা চাইছে জঙ্গি ঢুকিয়ে বাংলাকে যাতে অশান্ত করে তোলা যায়, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না। দুয়ারে জঙ্গি
না দেখুন, দুয়ারে জঙ্গি এই রাজ্যে তো উদাহরণ রয়েছে। এই রাজ্যে শাসক দল সিমি নিষিদ্ধ সংগঠন তার নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছে, জামাতের নেতাকে এইখানকার তৃণমূল রাজ্যসভার এমপি করেছে। স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল নেত্রী প্রকাশ্য মিডিয়ার সামনে বলেছেন যে ভোটার কার্ড করতে হলে, আধার কার্ড করতে হলে জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন। এই রাজ্যে একের পর এক মন্ত্রী প্রকাশ্যে বলেছে যে বাংলাদেশ থেকে ভুয়ো ভোটারদের ভোটার করিয়ে ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় মেটিকিউলাসলি কিভাবে ইললিগাল ইমিগ্রেন্টসদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদের তৃণমূলের ভোটার বানানো যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে করছে। হ্যাঁ, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে এই ভারতবর্ষটাকে শেষ করতে চাইছে, এটাও অনেকে বলছে। খবরে প্রকাশিত সবার সঙ্গে 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত বাবু তিনি বলছেন যে ভোটার সংখ্যা 3000, লোক থাকে 1,95,000। কে কি বলছেন, কে কি হচ্ছে, কি হবে দেখা যাবে। সরাসরি খাদ্যমেলা থেকে কথা বলবো, নিকেশক এ বাংলা এ দেশে জঙ্গি। আর আগামী 4 দিন এই চেটেপুটে খাদ্যমেলা হোক আপনাদের সঙ্গী। খাদ্যমেলা থেকে সরাসরি ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু, ক্যালকাটা নিউজ।